কেন দৌড় দিতে হয়? কেন? কারণ খুব অজানা নয়, বুঝি আমরা। কিন্তু শেষতক কে লাভবান হচ্ছে? কার ক্ষতি হচ্ছে? তলিয়ে দেখব না? সামাজিক মনস্তত্ত্ব কি বলে? রাকিব, আবিদ, নয়ন কি কোনো রোগের সিম্পটম? আসুন আজ তলিয়ে ভাবি পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড নিয়ে। সাথে আছি আমি তরিকুল ইসলাম সৌদ। রাজনীতির কত কিছুই তো দেখা হলো। দেখা না হলেও শোনা তো হলো, বোঝা হলো। এই যেমন শেখ মুজিবের মায়ের মৃত্যুর পর খন্দকার মোস্তাকের সে কি কান্না, আকাশ বিদীর্ণ করা সে কান্না, লোক দেখানো নয়তো কি। কয়েকদিন পরেই শেখ মুজিবের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা নিতে এতটুকুও বাঁধেনি মোস্তাকের। তার মানে ভক্তি এবং সম্মান যা দেখি তার বিষয় নয়, এটা ভেতরে লালনের বিষয়। এখন এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অতি ভক্তি এবং সম্মানের বিষয়টি, এটিও সেই চিরায়ত নেতার প্রতি আনুগত্যের ঢং। কিন্তু যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তর্ক বিতর্ক, তাই আরও একটু গভীরে যেতে চাই আজকে। বাংলাদেশের রাজনীতিতে নেতাকে ঘিরে আবেগ নতুন কি কিছু? মিছিল, স্লোগান, ব্যানার কিংবা পোস্টারে নেতাকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের দীর্ঘ ইতিহাস এদেশে আছে। তবে সাম্প্রতিক সময়ে এই যে কিছু দৃশ্য আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল হচ্ছে, তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির সামনে কিংবা পাশে কিংবা পেছনে নেতাকর্মীদের দৌড়ে চলা, অতি নাটকীয় স্যালুট কিংবা গাড়িবহরকে ঘিরে আনুগত্য প্রদর্শন, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। এটা কি রাজনৈতিক আবেগ নাকি ব্যক্তিপূজা সংস্কৃতির প্রকাশ? ভিডিওগুলোতে দেখা গেছে ছাত্রদল এবং যুবদলের কয়েকজন নেতা গাড়ির পেছনে বা সামনে ছুটছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে ছাত্রদল সভাপতি রাকিবকে দেখা যাচ্ছে গাড়ির পেছন থেকে দৌড়ে এসে প্রধানমন্ত্রীকে সালাম দিচ্ছেন। আরেক ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের দৌড়ে গিয়ে গাড়িবহরের সামনে দাঁড়ানো একটি ভিডিও আমরা দেখেছি এবং সেটা নিয়ে আলোচনাও হচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী গেলেন সেদিন আবিদের দৌড়ও আমরা দেখেছি। এসব দৃশ্য শুধু বিরোধীদের সমালোচনার বিষয় নয়, কিন্তু বিএনপির সমর্থক বলয়ের ভেতরেও এ নিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। এবার বোঝার চেষ্টা করি এই আচরণের পেছনে রাজনৈতিক মনস্তত্ত্বটা আসলে তাহলে কি। আমার ধারণা দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে নেতার কাছের মানুষ হিসেবে নিজেকে তুলে ধরা নিজের এক ধরনের রাজনৈতিক পুঁজি। ফলে প্রকাশ্য আনুগত্য অনেক সময় সাংগঠনিক অবস্থানকে শক্ত করার কৌশল হিসেবেই ব্যবহৃত হয়। কে বেশি অনুগত, কে বেশি নিবেদিত, এমন অদৃশ্য প্রতিযোগিতা কাজ করে সবার মধ্যে। গাড়ির সামনে দৌড়ানো তাই শুধু আবেগের বিষয় নয়, এটি ক্ষমতার কেন্দ্রের কাছে নিজেকে দৃশ্যমান করার প্রচেষ্টাও। ডিজিটাল যুগে এই প্রবণতা আরও বেড়েছে। রাজনীতি এখন অনেকটাই ক্যামেরা পলিটিক্সে রূপ নিয়েছে। একটি নাটকীয় ভিডিও কয়েক মিনিটের মধ্যেই লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যায়। ফলে মাঠের রাজনীতির কিছু আচরণ এখন সরাসরি ক্যামেরা কেন্দ্রিক হয়ে উঠেছে। গাড়ির সামনে দৌড়ানোর দৃশ্য সেই রাজনৈতিক ভিজুয়ালেরই একটা বড় অংশ। এমনকি বিএনপির নেতা যারা এগুলো করছেন তাদের একটা যুক্তি আছে। তারা কি বলে সেটা একটু দেখি। তারা বলেন এটি তাদের নেতার প্রতি ভালোবাসা, আবেগের বহিঃপ্রকাশ। দীর্ঘ রাজনৈতিক সংকট, মামলা এবং নিবেদিত জীবনের কারণে কর্মীদের মধ্যে তারেক রহমানকে ঘিরে আবেগ স্বাভাবিকভাবেই একটু বেশি। ফলে এসব আচরণকে তারা স্বতঃস্ফূর্ত সম্মান হিসেবেই দেখে। এই দেখাদেখির মাঝখানে পড়ে তারেক রহমানের ক্ষতি কি হচ্ছে? আমি জোর দিয়ে বলবো আজকে তার পথসভায় যেভাবে একজন কৃষককে ডেকে পাশে বসালেন, তাতে তার ইমেজ বেড়েছে, অনেকটাই বেড়েছে। কিন্তু ওই যে অতি উৎসাহীদের এমন আচরণ বিপরীত দিক থেকে তারেক রহমানের ইমেজকে কোথাও না কোথাও ছোট করেছে।
যদিও আমি এটা মেনে নেই সবসময়, এটাতে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো দোষই নেই। কিন্তু মোটা দাগে সবই তো তার হয়ে যায়। তাই এই দৌড় থামানো উচিত বলেই আমি মনে করি অন্তত। আমার যুক্তি হলো, ভালোবাসা কেবল দৌড় দিলেই তো প্রকাশিত হয় না। তারেক রহমানের অসাধারণ ব্যক্তিত্বকে এরা কেন ফলো করে না? কেন কোনো কিছুতেই যেমন প্রধানমন্ত্রী বাড়াবাড়ি পছন্দ করেন না, তেমনি তারাও এই তার নেতার এরকম বিষয়টিকে ফলো করেন। এখানে নিরাপত্তার একটা বিষয় কিন্তু আছে। নিরাপত্তা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু চাইবেন যেন কোনো বাধা না থাকে। কিন্তু এই যে নেতারা সামনে এসে নিরাপত্তায় যারা থাকে তাদের বাধা দিচ্ছেন, এটিও নিশ্চয়ই একটি সমস্যার কারণ। তরুণ ভোটারদের কাছে বিষয়টিকে আরো সংবেদনশীল করে তুলেছে। বর্তমান প্রজন্ম রাজনৈতিক নেতাদের প্রতি সম্মান দেখালেও অন্ধ আনুগত্যকে ইতিবাচকভাবে কখনোই নিচ্ছে না। ফলে এসব ভিডিও অনেকের কাছে রাজনৈতিক শক্তির বটে, তবে চাটুকর সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে ভিডিওগুলো নিয়ে ট্রোল, ব্যঙ্গ এবং মিমও সেই বাস্তবতাকে সামনে আনছে। বিশ্ব রাজনীতির কয়েকজনের কথা আমরা এখানে স্মরণ করতে পারি। ভেনেজুয়েলার হুগো স্যাভেজকে ঘিরে এমন উন্মাদনা সবসময় ছিল, ব্যক্তিকেন্দ্রিক সংস্কৃতি তৈরি হয়েছে। সেখানে রাজনৈতিক সমর্থন ধীরে ধীরে ব্যক্তিগতভাবে ব্যক্তিকেন্দ্রিক রূপ নেয়। সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টেলিন কিংবা চীনের মাও সেতুং এর বেলাতেও আমরা এটা দেখেছি। একজন নেতাকে ঘিরে অতিরিক্ত আনুগত্য ইতিহাসবিদরা বলছেন কাল্ট অফ পার্সোনালিটি। এটা কিন্তু কোনোভাবেই ভালো এবং যৌক্তিক নয়। আমরা কি সেই চর্চা কি ধরে রাখবো? আমরা কি বিএনপি কি সেই চর্চা থেকে বেরিয়ে আসবে? আমি মনে করি বিএনপির জন্য এটা বড় চ্যালেঞ্জ। নতুন প্রজন্মের কাছে আধুনিক এবং নীতিনির্ভর রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে না পারলে সমূহ বিপদ বিএনপির জন্য আছে। তাই নিরুৎসাহিত করা প্রয়োজন এ ধরনের কর্মকাণ্ডকে। কারণ রাজনীতিতে আবেগ গুরুত্বপূর্ণ, কিন্তু যখন সেই আবেগ ব্যক্তি উপাসনার চেহারা নেয়, তখন তা শেষ পর্যন্ত নেতার ইমেজের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। সবশেষ একটা কথা আমি বলতেই চাই, বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যৎ কোন পথে যাবে? প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক সংস্কৃতির দিকে, নাকি এরকম ব্যক্তিকেন্দ্রিকের দিকে যাবে, সেটা কিন্তু নির্ধারিত হবে এরকম আচরণ এবং আচরণের পরে কি ধরনের নির্দেশনা উপর থেকে আসে তার উপরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।